বাংলায় শুভ সকাল। অনেক দিন পর আমরা কলকাতায় এরকম একটা সারাদিন ব্যাপী অনুষ্ঠান করছি, যেটা আমার কাছে তো বেশ আনন্দের এবং খানিক চিন্তাতেও আছি। আজকের এই সভা, সারাদিনের সভা, যদিও সাহিত্যকে কেন্দ্র করে, সাহিত্যের বিভিন্ন দিক তাকে কেন্দ্র করে আমাদের এই সভা চলছে এবং চলবে, এর ঠিক মাঝখানে আমরা যাকে বলি পিক সময়ে আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যে বই বা যে বইয়ের পরিকল্পনা এমনভাবেই তৈরি হয়েছে যেখান থেকে সাহিত্যের ওপরে অনেক সময় যে একটা মিষ্টি প্রলেপ দেওয়া হয়, সেই প্রলেপটাকে আমরা সরিয়ে দিয়েছি। বলা যেতে পারে খানিক নগ্ন সত্যকে আমরা এই বইতে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা বলছি এই কারণে বইটির লেখক একজনই, কিন্তু সে বইটিকে নিয়ে যখন আমরা কাজ করেছি, এক একজন মানুষ এক একটা শব্দের সাথে যখন আমরা যুক্ত হয়েছি, সে বইটি আমাদের সকলের হয়ে গেছে। আমি বলছি না যে সবাইকে একমত হতে হবে। আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি, একমত নাও হতে পারি, কিন্তু আমরা বিশ্বাস করি জোর করে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা কথা বলি। আমরা বিশ্বাস করি কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া আসলে একটা সাম্রাজ্যবাদ। বইটির নাম গেরুয়া দুঃস্বপ্ন, লেখক অর্ণব সাহা। অর্ণবদা, আমার কাছে অর্ণবদার প্রথম পরিচয় তিনি কবি, তিনি প্রাবন্ধিক, তিনি গল্পকার, ঔপন্যাসিক এবং অসম্ভব ভালো রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি অর্ণবদাকে লেখক হিসেবে। আজকের এই অনুষ্ঠানে যারা এই বইটি নিয়ে আলোচনা করবেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন, আমরা প্রায় তাদের সবাই তাকে চিনি, মানবাধিকার কর্মী অধ্যাপক শ্রী সুজাত ভদ্র। আমি সুজাত বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর আমি মঞ্চে ডেকে নেব অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক শ্রী প্রদীপ্ত মুখোপাধ্যায়কে। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আসলে এই ধরনের সভা হলে আমি একটু ভয়েই থাকি, তার কারণ কোনো সময় কোনো কথা আমরা আজকাল না বিরোধী কথা খুব একটা সহ্য করতে পারি না। মনে হয় যে শুনলেই ইট নিয়ে তাড়া করি। তো সেটা দুরকমভাবে হতে পারে, এক কথাতে হয়, আর এক যাকে আজকাল একটা পোশাকি নাম এসছে তার নাম হচ্ছে ট্রোলিং, দুরকমভাবে হয়। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আমরা হয়তো কোনো কথার সাথে একমত নাই হতে পারি, কিন্তু আমরা যেন তর্ক করি। আমি আজও বিশ্বাস করি তর্ক মানুষকে এমন কিছু শেখায় যা অনেক পুঁথিগত শিক্ষাও আপনাকে শেখাতে পারবে না। আমি এই সভাটা শুরু করার আগে, আমি সুজাত বাবুর কাছে মাইক দিয়ে দেওয়ার আগে একটা ছোট্ট গল্প বলে শুরু করি, যে কেন আমরা এটাকে দুঃসময় বলছি। আমি সেটা প্রথমেই আমার কথাকে আমি এখানে আমি কেন বলছি, বা এই নামটা নিয়ে যখন অর্ণবদার সাথে আমার একটা দীর্ঘ আলোচনা হয়েছে, কেন এই নামটাতেই আমরা আটকেছি যে হ্যাঁ এই নামটাই থাকবে, তার কারণটা হচ্ছে বেশ কিছু বছর আগে হঠাৎ করে আমরা একটু বেনারস শহরে গিয়েছিলাম। যে এই শহরটাতে আমি মাঝে মাঝেই যাই, বছরে 3-4 বার করে যাই। তো আমি গিয়ে দেখেছিলাম যে সেখানে একটি মন্দিরকে কেন্দ্র করে একটা বড় জনবসতিকে উপড়ে ফেলা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, একটা করিডোর তৈরি করা হবে বলে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা বাড়ি ওই শহরটায়, এমনকি আমার শহরেও বা ভারতবর্ষের যে কোনো শহরের প্রত্যেকটা বাড়ির একটি ইতিহাস আছে।
সেই অঞ্চলের সংস্কৃতির সাথে সেই বাড়িগুলোর একটা যোগাযোগ আছে। বাড়ির মানুষেরা কিছু আন্দোলন প্রতিবাদ করেছিলেন, কিন্তু কোট আনকোট উন্নয়নের স্বার্থে তাদেরকে সরে যেতে হয়েছে। তার ফলাফল কি হয়েছে গত বছরের একটি ঘটনা দিয়ে আমি বলছি। আপনারা বেনারস শহরে গেলে অনেক কিউরিও শপ পাবেন। তো তার মধ্যে একটি কিউরিও শপ আমার খুব প্রিয়, আমি সেখানে মাঝে মাঝেই যাই বিভিন্ন পুরনো জিনিসপত্র দেখার জন্য, কিনতে পারি না, তেমন প্রচুর দাম। সেখানে কিছু ছোট ছোট মূর্তি বিক্রি হচ্ছিল। তো আমি প্রশ্ন করলাম যে এই মূর্তিগুলো আপনারা কোথার থেকে পেয়েছেন? তো ভদ্রলোক প্রথমে কিছুতেই বলবেন না। শেষে যেই ঘরে কোনো ক্যামেরা নেই সেই ঘরে গিয়ে তিনি বললেন যে এগুলো পাওয়া গেছে যখন এই বাড়িগুলো ভাঙা হয়েছে, বাড়ির ভেতর থেকে, মাটির তলার থেকে এই মূর্তিগুলো উঠে এসছে। অথচ কারা যেন বলেছিল যে ভারতবর্ষের একটি রাজ্যের একটি শহরে, যেখানে রামচন্দ্র বলে একজন নাকি জন্মগ্রহণ করেছিলেন, তার যেখানে একটি মসজিদ ছিল, আমার ছেলেবেলায় সেটা ভেঙে ফেলা হয়, আমার জীবনের দেখা প্রথম কারফিউ ছিল সেটা, সেখানে নাকি রাম বাবুর, মানে কি রামজি বলা হয় এখন বোধহয়, রামজির বাড়ির নিদর্শন পাওয়া গেছে। কিন্তু যে নিদর্শনগুলো ভারতবর্ষের সংস্কৃতিতে ভয়ঙ্কর কিছু যোগ করে গেছে, সেগুলোকে কোট আনকোট উন্নয়নের স্বার্থে মিশিয়ে ফেলা হলো এবং কর্পোরেটের হাতে তুলে দেওয়া হলো কোনো রকম কোনো আলোচনা ছাড়াই। সুজাতবাবু, আমি মাইক আপনাকে দিয়ে দিচ্ছি। আপনার এই বই সম্পর্কে আপনার মতামত আমরা শুনতে চাই। বোধন করে নিচ্ছি। হ্যাঁ, অর্ণবের সাথে আমার আলাপ এই কোনোভাবেই একাডেমিক জগতের কারণে নয়। অর্ণবের সাথে আলাপ ইডিয়াট বক্সে আমরা প্যানেলে কখনো কখনো থাকা সুবাদে এবং অর্ণবের লেখা পড়ে। অর্ণবের একটা রাজনৈতিক অবস্থান আছে, যার সঙ্গে আমার রাজনৈতিক মানবাধিকারের অবস্থান একটা সামীপ্য বা নৈকট্য আছে। তাই অর্ণব অনুরোধ করেন যে এই বইটা এখান থেকে উদ্বোধনের সময় থাকা। আমরা অনেক বছর ধরে মানবাধিকার আন্দোলন করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে ভারতবর্ষে আমরা থাকি, আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, সেখানে যেটুকু গণতান্ত্রিক অধিকার আছে খুবই খারাপ। অনেক বছর আগে উপেন্দ্র বক্সী একটা লেখায় বলেছিলেন যে কাঠামোটা ডবল ডেকারের মতো। নিঃসন্দেহে তাই, আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতায় জানেন। প্রত্যন্ত গ্রামের মানুষ দিনে একবেলা খায় এরম শিশুদের আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি, এবং সে খাবারটা ভাবলেও আমাদের কষ্ট হয় যে সারা দিনে ফেনা ভাত আর নুন খেয়ে 1 মিল, এটাই শিশুদের খাদ্য। তার মধ্যেও যে গণতান্ত্রিক কাঠামো, পরিকাঠামোয় এলিটদের মধ্যে আছে, সেটাও থাকবে কিনা আজকের তারিখে প্রশ্নের মুখোমুখি আমরা। আপনি কি দল করেন আমার জানার ইচ্ছে নেই, কিন্তু যদি মানবাধিকারের দৃষ্টিভঙ্গিতে দেখেন, কেন্দ্র হোক রাজ্য হোক, তাদের নীতির মধ্যে মানুষের অধিকারের কথা কেন্দ্রবিন্দু হিসাবে থাকা উচিত। দুঃখজনক হলেও সত্যি থাকে না। আমি যে সংগঠন করি, সেই সংগঠন 72 সালে আমাদের জন্ম হয়েছিল পশ্চিম বাংলার এক বিভৎস রাজনৈতিক পরিস্থিতির মধ্যে।
আমাদের সংগঠন নিষিদ্ধ হয়ে যায় জরুরি অবস্থার সময়। একমাত্র মানবাধিকার সংগঠন ভারতবর্ষে আমাদের নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, কারণ আমাদের অপরাধ ছিল আমরা সেই সময় গণতন্ত্রের স্বরূপ জিজ্ঞাসা চিহ্ন একটা পুস্তিকা বার করেছিলাম, বই বার করেছিলাম, যে জেলখানায়, জেলখানার বাইরে, থানা লকআপে জাতকে ছেড়ে দিচ্ছি বলে পেছন থেকে গুলি করে মারা, এই কর্মকাণ্ডের সঙ্গে আমরা মুখোমুখি হই। আপনারা জানেন 70 দশকে দুটো শব্দ রাষ্ট্রীয় নিপীড়নে কখনো আগে আমরা শুনিনি। 70 দশকে আমরা শুনলাম লাতিন আমেরিকায়, ভারতবর্ষে ফেক এনকাউন্টার, ভুয়া সংঘর্ষ এবং বলপূর্বক নিখোঁজ, ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। আমাকে তুলে নিয়ে গেল, আমি জানি না কেন নিয়ে গেল, বাড়ির লোক জানে না, এবং তারপরে আমার ডেড বডি পাওয়া গেল বা পাওয়া গেল না। এই ধারাবাহিকতার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। তারপরে আমরা গণতান্ত্রিক কাঠামোটা পাই, কিন্তু খণ্ডিত খর্বিত। সেটা রক্ষার জন্যই আমাদের জীবন চলে যায়, যে একটা লকআপে যাতে কেউ মারতে না পারে। কোর্টে যা হবে বিচার হবে, সেই কাঠামোগুলো ভেঙে যাচ্ছে। গেরুয়ার দুঃস্বপ্ন এটাই দুঃস্বপ্ন। হিউম্যান রাইটসের জন্ম হয়, আপনারা জানেন, কোনো দার্শনিকের লেখা পড়ে আমাদের মানবাধিকারের পাঠ কখনো হয়নি। প্রচুর দার্শনিক, প্রচুর রাইটস অফ ম্যান, রাইটস অফ ওয়ামেন নিয়ে লেখা লিখেছেন, কিন্তু নাগরিক অধিকার, মানবাধিকারের ধারণা একটা দুঃস্বপ্ন থেকে জন্ম হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নাৎসিবাদের ভয়ঙ্কর কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একজন বিখ্যাত লেখক বলছেন, নাইটমেয়ার অফ নাজিজম থেকে আমাদের হিউম্যান রাইটসের জন্ম। সেই দুঃস্বপ্ন ভারতে যারা নাৎসিবাদের ভাবশিষ্য তারা আনবার চেষ্টা করছে। একটি সংগঠন, আপনারা সবাই জানেন, যে কোনো রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক নেতারা টপে থাকেন, তারপর তার ছাত্র সংগঠন, তারপর তার যুব সংগঠন, সব আপনারা জানেন। এমন একটা সংগঠন ভারতবর্ষে এখন দেশ চালাচ্ছে, তাদের মাথা তারা নয়, তাদের মাথা নাগপুরে, যারা রাজনীতিতে আসে না, যারা 49 সালে প্যাটেলকে মুচলেখা দিয়ে বলেছিল যে আমরা সংবিধান এমনভাবে রচনা করে দেবো, আমাদের উপর নিষেধাজ্ঞা তুলে দিন ওই গান্ধী হত্যার পরিপ্রেক্ষিতে, আমরা কোনোদিন রাজনীতি করব না, সাংস্কৃতিক কাজকর্ম করব। ভালো, তো তারাই চালায়, তারাই ঠিক করে অমুক ব্যক্তি পশ্চিমবাংলার রাজনীতিতে অমুক রাজনৈতিক দলের নেতৃত্ব পাবে। তারাই ঠিক করে যে এখানে এই দেশে যেহেতু পার্টিশনটা ধর্মের ভিত্তিতে হয়েছে, তো ভারত তার থেকে বেরিয়ে একটা সেকুলার জায়গায় অন্য ধরনের গেছে। আপনারা জানেন পাকিস্তান ইজ এ ফেইল্ড স্টেট। পাকিস্তান সম্পূর্ণ ব্যর্থ গণতন্ত্র আনার প্রশ্নে, রাখার প্রশ্নে, রক্ষার প্রশ্নে, সম্প্রসারণের প্রশ্নে। ভারত সেখানে দাঁড়িয়ে গেল অনেক ত্রুটি বিচ্যুতি নিয়ে, সে দাঁড়িয়ে গেছে। সেটাকে পেছন দিকে নিয়ে যাও। কবে পার্টিশন হয়েছিল, কবে কে, এবং একটা সম্প্রদায় আমার এনিমি। জার্মানিতে একটা সম্প্রদায় এনিমি, এখানে একটা সম্প্রদায় এনিমি। এই দুঃস্বপ্নটা পরিচালনা করেছে আমাদের রাজনীতিকে, এখন পরিচালনা করছে ভয়ঙ্করভাবে। অর্ণবের লেখা এই সময় কাগজের যে ধারাবাহিকভাবেও লিখেছে তার সংকলন, প্রত্যেকটি লাইনের সঙ্গে আমরা একমত হব, লেখকও প্রত্যাশা করেন না, কিন্তু লেখার মধ্যে দিয়ে যে একটা ভাবনা বেরোচ্ছে যে আমাদের সতর্ক হতে বলছে। দেখো একটা দল, তার পেছনে আর একটা দল, যে শ্যাডো, তাকে দেখা যায় না, তাকে ছোঁয়া যায় না, সে সামনে আসে না, ওই সংগঠনের নাম করে সে বক্তৃতা করবে না, বলবে গবেষক, বলবে লেখক। তাই তো ওরা আপনাদের আর ওই বিষ্ণু টিষ্ণু তাই বলে, গবেষক, লেখক। সংগঠন করে কিন্তু নামও বলবে না। তারা আধারে, একটা আলোতে,
এবং আমাদের সমস্ত স্ট্রাকচারটা ভেঙে দেবে। আমাদের আর কতদিন জীবন আছে, পরবর্তী প্রজন্ম ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাবে, গেছে। আমরা 90-তে দেখেছি ভারতরত্নের রথযাত্রা, তারপরে 92-তে দেখেছি তাণ্ডব, তাতে কত মানুষ মারা গেছে। একটা স্ট্রাকচার শুধু ভেঙে পড়েছে তা নয়, তার র্যামিফিকেশন সমাজে মারাত্মক। তারপর আমরা 2002 দেখেছি, আমরা তদন্ত করেছি, কি বিভৎস বলা যাবে না আপনাদের, কি বিভৎস অবস্থার মধ্যে দেখেছে। বিলকিস বানুর মামলা তো আপনারা জানেন, সে রেপড হচ্ছে, তার শিশুটাকে আছাড় দিয়ে মারছে, পরিবারের 7 জনকে মেরে ফেলা হয়েছে। যারা সাজা পেয়েছে, সুপ্রিম কোর্ট লিখছে ইন ট্যান্ডেম উইথ, এই ফ্রেজোলজি ব্যবহার করছে, ইন ট্যান্ডেম উইথ সরকার, ইন ট্যান্ডেম উইথ দ্য কনভিক্ট, তাদের ছেড়ে দিচ্ছে ইন ট্যান্ডেম উইথ। সাধারণভাবে সুপ্রিম কোর্ট এত শক্তভাবে কঠোরভাবে বলে না তাদের মালা পরানো। আমরা কোনদিন ভাবি যে আমি দর্শক হলে আমাকে কেউ মালা পরাবে, আমাকে কেউ খাওয়াবে? এ আমাদের সংস্কৃতি ছিল? আজকে সে মালা পরা, কারণ একটা কমিউনিটির মহিলা হচ্ছে কমিউনাল, কমন প্রপার্টি। ইসরায়েল যখন প্যালেস্টাইনের শিশুটাকে মারে, বলছে শিশুটাকে আমি মারবো, মেরে ফেলবো, কোনো তার বিকার হবে না, কারণ সে হামাস হবে। ফলে আমি অন্য কমিউনিটির মহিলাকে আক্রমণ করছি, মহিলা নয়, সে ওদের কমিউনিটির প্রপার্টি। ফলে কমিউনাল প্রপার্টি, ওকে আঘাত করো, ওই কমিউনিটি আহত হবে, জ্বলবে। এ ভাবনা আমাদের দেশের রাজনীতিতে গান্ধীরা কখনো আনার চেষ্টা করেননি। সারা জীবন যিনি দুটো সম্প্রদায়, সব সম্প্রদায়ের সমন্বয় সংগঠন ভারতবর্ষ গড়ার স্বপ্ন দেখেছিলেন, তার বিরুদ্ধ শক্তি আজকে ক্ষমতায়। লেখক তো লিখবেনই। মহাশ্বেতা দেবী আমাকে বলতেন, আমার সাথে পরিচয় ছিল মহাশ্বেতা দেবীর, বলতেন যে আমরা আর কি করতে পারি সুজাত, খালি লিখে যাওয়া ছাড়া, লোকের কাছে পৌঁছে দেওয়া ছাড়া। হোয়াট উই হ্যাভ, আমার তো আর্মি নেই, আমাদের তো আর কোনো পাওয়ার নেই, হোয়াট উই হ্যাভ। আমি শেষ করি, জাপাল সাঁততে যখন এবং বার্ট্রান্ড রাসেল যখন প্রথম পৃথিবীতে আমেরিকার ভিয়েতনামের যুদ্ধ অপরাধ নিয়ে ট্রাইব্যুনাল বসিয়েছিলেন, সেই ট্রাইব্যুনাল রিপোর্ট যখন দুজনে প্রকাশ করছেন, জাপাল সাঁততে, বার্ট্রান্ড রাসেল, তখন জাপাল সাঁততের বিখ্যাত কথা ছিল, উই হ্যাভ নো আর্মি, উই হ্যাভ নো পাওয়ার, হোয়াট উই হ্যাভ ইজ এ ডিপ কমিটমেন্ট টু দ্য কজ অফ দ্য হিউম্যান রাইটস। সেটাই অর্ণবটা তার লেখার মধ্যে দিয়ে চেষ্টা করেছে। বই সকলে পড়ুক, মতামত দিন, বিরূপ প্রতিক্রিয়া আসুক, সব মিলিয়ে আমাদের সতর্ক করার এই বই সফলতা লাভ করুক। অনেক ধন্যবাদ। আমি প্রদীপ্তদার কাছে যাওয়ার আগে আমি অর্ণবদাকে একটা ছোট্ট প্রশ্ন একটু ছুড়ে দিতে চাই, কারণ মানে আমি কিছু আপনার কথাও শুনতে চাইব। অর্ণবদা, আপনি সেই 90 দশক থেকে লেখালেখি করছেন, আপনি একটা ধারাবাহিক পরিবর্তন সমাজেও দেখেছেন, রাজনীতিতেও দেখেছেন, সাহিত্যেও দেখেছেন। তো এখন মানে এটা একটা সময় মানুষ জানতো যে কমিউনিস্ট পার্টির কাছে শিল্প সাহিত্য একটা বড় হাতিয়ার। বলা হতো যে শিল্প সাহিত্য এবং শিক্ষা সেটা চেতনা আনে। সেই একই হাতিয়ার এখন মানে আমরা যাদেরকে দুঃস্বপ্ন বলে মনে করছি তারাও ব্যবহার করতে চাইছেন বা করছেন, যাকে আজকাল আমরা বলি যে প্রোপাগান্ডামূলক সাহিত্য বা সিনেমা। আচ্ছা, এই যে প্রোপাগান্ডামূলক শিল্প বা সাহিত্য তৈরি হচ্ছে, তার বিপরীতে যে রেজিস্ট্যান্ট সাহিত্য তৈরি হওয়ার কথা বা শিল্প তৈরি হওয়ার কথা, সেটা কি তৈরি হচ্ছে? ধন্যবাদ বিতান, আপনাদের সকলকে ধন্যবাদ। প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে ও যেটা বলল 90 দশক থেকে,
এবং 92 যখন হচ্ছে সেই সময় আমি সদ্য মাধ্যমিক পাশ করেছি। তো সেই সময় থেকে তারপর আমার ইউনিভার্সিটি জীবন, পরবর্তীকালে গবেষক জীবন এবং শিক্ষকতার জীবন। তো এই সমস্তটা মিলিয়ে আমি যেটা দেখতে পেয়েছি, অন্তত আমাদের পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যেটা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে এখানে একটা বামপন্থী শাসন দীর্ঘদিন ছিল। সেটা থাকার ফলে আমরা খানিকটা রিল্যাক্ট্যান্ট ছিলাম, এই কারণে যে আমরা জানতাম যে অনেক কিছু এখানে ঘটবে না, এটা আমরা জানতাম। কিন্তু চোখের সামনে একই সঙ্গে এটাও দেখতে পাচ্ছিলাম যে ধরা যাক আমার যখন 16-17 বছর বয়স, সেই সময় সোভিয়েত ভাঙছে এবং তারপরেও আমাদের এখানে একটা বামপন্থী সরকার টিকে যাচ্ছে অনেক দিন পর্যন্ত। কিন্তু দেখতে পাচ্ছিলাম যে 90 দশকের মাঝামাঝি সময় থেকেই আসলে এক ধরনের ডাইলিউশন শুরু হচ্ছে এবং যে সরকারি বামপন্থা যেটা আমাদের এখানে ছিল, তারা এক ধরনের ডাইলিউট করে দেওয়ার চেষ্টা চলছে এবং যে কোনো বিরোধী, তাদের বিরোধী যে সমস্ত মতগুলো রয়েছে হয়তো সেগুলো বাম শিবির থেকেই আসছে, কিন্তু সেই মতগুলোকেও তারা নিতে পারছে না এবং তাদের উপরও আক্রমণ নামছে, এগুলো হচ্ছে। তো তখনও পর্যন্ত আমরা এরমভাবে ভাবতাম, একটা সময় থেকে ভাবতে শুরু করলাম যে এটা আসলে বোধহয় ক্ষমতারই চরিত্র, যে ক্ষমতাই এরকম, যে ক্ষমতাই আসুক না কেন সে অন্য কোনো মতকে নিতে পারে না, এটা একটা ভাবতাম এরকম করে। কিন্তু খুব অদ্ভুতভাবে দেখলাম যে যে শিবিরটার বিরুদ্ধে আমাদের লড়াই করার কথা, সেই শিবিরের লোকজনও আসলে এই ক্ষমতাসীন বামপন্থার মধ্যে ঢুকে রয়েছে। তার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে এমন একটা পরিস্থিতি, এমন একটা সংকটের জায়গা তৈরি হলো যে লড়াইটা আর বোধহয় এইভাবে চালানো যাবে না, এটা আমরা দেখলাম। দ্বিতীয়ত যেটা হলো সেটা হচ্ছে একটা টেকনোলজির বিস্ফোরণ ঘটলো মোটামুটি এই 21 শতকের গোড়া এবং 90 দশক থেকে ঘটতে শুরু করেছে। এই টেকনোলজির বিস্ফোরণটা, একে কিভাবে আমি ইউজ করতে পারি, কিভাবে ব্যবহার করতে পারি, সেইটার ক্ষেত্রে আমার মনে হয় বৃহৎ পুঁজি একটা কাজ করে, বিগ কর্পোরেট একটা কাজ করে। এবার বিগ কর্পোরেট কার স্বার্থে কাজ করবে? যে এর আদার ভয়েস রাখে, বিগ কর্পোরেট কি তার স্বার্থে কাজ করবে? কখনোই করবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কেরালা স্টোরির মতো একটা সিনেমা হচ্ছে, আজকে আমরা দেখতে পাচ্ছি জেএনইউ এর মতো একটা সিনেমা হচ্ছে, যার নাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেওয়া হচ্ছে খুব সচেতনভাবে। হ্যাঁ, মানে জাহাঙ্গীরনগর বলে আসলে জাহাঙ্গীর কথাটা এখানে মুখ্য। আমরা এখানে কাশ্মীর ফাইলস দেখতে পাচ্ছি, বেঙ্গল ফাইলসও তৈরি হয়েছে। হ্যাঁ, এটা রিলিজ করবে কি করবে না বোঝা যাচ্ছে না, কিন্তু তার ট্রেলার ঘুরে বেড়াচ্ছে ইউটিউব জুড়ে। আমরা দেখতে পাচ্ছি একটা এরকম বই লেখা হচ্ছে, তার নাম কলকাতা কসাইখানা, বেরিয়েছে, এটা এই বছর বইমেলায় বেরিয়েছে। যারা আমরা কলেজ স্ট্রিট পাড়ায় মোটামুটি যাই, আমরা গিয়ে দেখতে পাবো এই শয়ে কপি বিক্রি হচ্ছে, এই বই হাতে হাতে ঘুরছে। মানে আমি বিভিন্ন জনে দেখছি যে স্টলে বসে পাতাটা উল্টে যাচ্ছে। আমি একটু লক্ষ্য করার জন্য জিজ্ঞেস করলাম যারা বিক্রি করছে, দু একজন চেনা, যে কারা কিনছে। বলছি সব বয়সী লোকেরা কিনছে, বয়স্ক লোকেরাও কিনছে, একদম কম বয়সীরা যারা মফস্বল থেকে ট্রেনে করে আসছে তারাও কিনছে। তার মানে তুমি যে প্রোপাগান্ডার কথা বলছো, সেই প্রোপাগান্ডাটা যারা চালাতে চাইছে তারা মোটামুটি সফল। এবার তাদের পাল্টা যারা দাঁড়িয়ে আছে তারা কি করতে পারে, কতটুকু করতে পারে, তাদের কতটুকু স্পেস রয়েছে। এখনও স্পেসটা বাংলায় আছে, এখনও আমরা কথা বলতে পারছি। সুজাতদা এখনো পর্যন্ত তার যে সংগঠন, সেই সংগঠন নিয়ে তিনি দাঁড়াতে পারছেন, যেখানেই আর্ত মানুষ, যেখানে মানুষের উপর অত্যাচার হচ্ছে সেখানে দাঁড়াতে পারছে। টেলিভিশন চ্যানেলে প্রদীপ্ত এখনো পর্যন্ত এই অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলতে পারছে। আমি এখনো পর্যন্ত লিখতে যে পারছি এবং সেই লেখাগুলো যে মোটামুটি বড় কাগজে বেরোচ্ছে, তার মানে এখনো পর্যন্ত স্পেসটা খানিকটা রয়েছে। কিন্তু আমরা জানি না এই স্পেসটা আর কতদিন থাকবে, এবং আমি এটাও জানি না এই লেখালেখিগুলো করে যাওয়ার ফলে আদৌ পাল্টা স্পেসটা তৈরি করতে পারছে কিনা বা তৈরি হচ্ছে কিনা। এটা সবচেয়ে বড় ধোঁয়াশার জায়গা আর কি। এবং ধোঁয়াশার জায়গা এই কারণে আরও বেশি করে যে আমরা সবাই তো মানুষ দিনের শেষে। ফলত আমাদের প্রত্যেকের নিজস্ব মতামত যেমন আছে, অবস্থান যেমন আছে, আমাদের প্রত্যেকের নিরাপত্তার আকাঙ্ক্ষাও একটা আছে। সেই নিরাপত্তার আকাঙ্ক্ষা থেকে অনেকে হয়তো মনে মনে আমাদের সেই স্পেসকে আসতে পারছেন বা চাইছেন, কিন্তু প্রকাশ্যে আসতে চাইছেন না, এটা হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে আমরা এমন একটা কন্ডিশনে এসে দাঁড়িয়েছি, এমন একটা বিন্দুতে এসে দাঁড়িয়েছি, এইবার বোধহয় অবস্থানটা পরিষ্কার করে দেওয়া দরকার। কারণ অবস্থানটা যদি এইবার আমরা পরিষ্কার না করি এবং অবস্থানের কথাকে যদি জোর গলায় না বলি, তাহলে মনে হয় যে যার বিরুদ্ধে আমরা কথা বলছি, যারা ইতিহাস বদলে দিচ্ছে, যারা সিলেবাস বদলে দিচ্ছে, যারা ইন্ডিয়ান নলেজ সিস্টেম নামে একটা জিনিস চালু করেছে, সেটা অলরেডি আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি তার সিলেবাসের মধ্যে ঢোকাতে বাধ্য হয়েছে। কারণ ওইগুলো না ঢোকালে ইউজিসির ফান্ড আসবে না, কেন্দ্রীয় সরকারের যে সাহায্যগুলো সেগুলো আসবে না, এবং শিক্ষা ব্যবস্থা তার একটা প্রভাব পড়বে। এবার ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা কি? ওরা গোটা ইতিহাসটা, আমাদের ভারতবর্ষের যে ইতিহাস এতদিন ধরে লেখা হয়েছে, এতদিন বলতে আমি কিন্তু স্বাধীন ভারতবর্ষ বলছি না, তার আগে থেকে যে ইতিহাস লেখা হয়েছে, সেই পুরো ইতিহাসের কাঠামো ধরে নাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং এই যে বহিরাগত তত্ত্ব, সেই বহিরাগত তত্ত্বের বিরুদ্ধে ওরা বলছে যে
মানে যে ধর্মের ওরা পক্ষে বা যে ধর্মের মানুষের ওরা পক্ষে, তারা আসলে বাইরে থেকে আসেনি। সিন্ধু সভ্যতার আগে থেকে নাকি ওদের সভ্যতা ছিল, এবং ভারতীয় সভ্যতা থেকেই হচ্ছে গোটা পৃথিবীর সভ্যতা তৈরি হচ্ছে সব কিছু। তার ফলে যেটা হচ্ছে যে তারপর যাদেরকে ওরা বহিরাগত বলছে তারা সবাই বাইরে থেকে এসছে, এবং ওরা পিতৃভূমি এবং পুণ্যভূমি, এটা এই যে ভারতবর্ষ, যেটা গোলওয়ালকারের মূল থিওরি। এবং একটা জিনিস খুব অদ্ভুত, এই পিতৃভূমির কথাটা সুজাতদা বললেন, মাতৃভূমি কিন্তু ওরা বলে না, ওরা পিতৃভূমি বলে। হ্যাঁ, মানে অর্থাৎ ওদের কাছে এই যে পুরুষতান্ত্রিকতা, এটা ওদের থিওরির মধ্যে একেবারে একদম চূড়ান্ত ম্যাসকুলিন, হাইপার ম্যাসকুলিন আর কি। এবং হাইপার ম্যাসকুলিনের যা যা লক্ষণ থাকতে পারে, সেই লক্ষণের মধ্যে একটা প্রধান লক্ষণ হচ্ছে সন্ত্রাস। ওরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখানে পাচ্ছে না, কিন্তু এখানে একটা যাদবপুর ইউনিভার্সিটি পাচ্ছে। ওরা সন্দেহ করে এবং ওরা চিহ্নিত করে কারা কারা যাদবপুর। হ্যাঁ, এবং যাদবপুরের সে যদি পরবর্তীকালে যাদবপুর নাও হয়, তাহলে ওরা ধরে নেয় এ হচ্ছে অ্যাকচুয়ালি যাদবপুর, মানে প্রোডাক্টটা হচ্ছে যাদবপুর। তো এই যে চিহ্নিতকরণ, সেই চিহ্নিতকরণ আমরা সামাজিক জীবনে প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং গত কয়েক বছরে, এটা নিশ্চয়ই তুমি জানো, সবাই এটা আমরা জানি, যে এবিভিপি নামে একটা সংগঠন, ছাত্র সংগঠন, তারা যাদবপুর অভিযান, যাদবপুর চলো অভিযান ওরা অন্তত 3 বার করেছে, এবং পুলিশ সেটা আটকানোর জন্য ব্যারিকেড দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছাত্র যারা, তারা সামনে এসে দাঁড়িয়েছেন, বিশ্ববিদ্যালয়কে বুকে আগলে রক্ষা করবেন বলে তারা দাঁড়িয়েছেন। সংঘর্ষ হয়নি, কিন্তু আমরা জানি না এই সংঘর্ষ না হওয়া অবস্থাটা আর কতদিন চলবে, কারণ অলরেডি ওরা কিন্তু ঢুকে পড়েছে বিভিন্ন জায়গায়। এবং যতগুলো প্রতিষ্ঠান আছে, আমি যেহেতু লেখালেখি করি, আমি খানিকটা বুঝতে পারি কি হচ্ছে না হচ্ছে। একেবারে কেন্দ্রীয় স্তর থেকে আরম্ভ করে আমাদের রাজ্য স্তরেও বিভিন্ন যে মানে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সাহিত্যিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গবেষণার প্রতিষ্ঠান, এইগুলোতে ওরা ঢুকতে শুরু করেছে। এবং গবেষণার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণটা হচ্ছে যে ওদের কিন্তু একটা পূর্ণ গবেষক টিম আছে। আমরা যাদের সঙ্গে লড়াই করতে চাই, যে কারণে বইটা লেখা, তাদের কিন্তু একটা সম্পূর্ণ গবেষক টিম রয়েছে, এবং তারা ফ্যাব্রিকেটেড হিস্ট্রি তৈরি করা, মিথ্যা ইতিহাস তৈরি করা, তার জন্য মিথ্যে তথ্য দিয়ে দেওয়া এবং সত্যি তথ্যকে চেপে যাওয়া, এইটা করার জন্য যে স্ট্রাকচার লাগে, সেই স্ট্রাকচার পুরোপুরি ওদের আছে। ফলত লড়াইটা অত্যন্ত কঠিন, এবং এই লড়াইতে আমরা এটা বুঝতে পারবো যে অনেক আগের কথা বলছি, আমি তখন ছাত্র, আজিজুল হক একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। উনি বলেছিলেন যে আপনার আছে শুধু গলা, গলাটাই আপনার অস্ত্র। আপনি যদি আর কোনো অস্ত্র না পান, তাহলে আপনার গলাটা দিয়েই আপনি কথা বলবেন। সে গলাটা কতদিন থাকবে সেটা বোঝা যাচ্ছে না, গলাটাতেই কোপ পড়বে কিনা সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমি এটুকু বিশ্বাস করি যে আমাদের যেহেতু একটা লং ট্র্যাডিশন আছে, আমাদের বাংলার দীর্ঘ ট্র্যাডিশন রয়েছে, সেই 19 শতকের শেষ থেকে যখন জাতীয়তাবাদী আন্দোলন শুরু হচ্ছে এবং যখন সন্ত্রাসবাদী আন্দোলনও যখন হচ্ছে, সেই সময় থেকে আমাদের একটা ট্র্যাডিশন আছে যে আমাদের এখানে মানুষ কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় না এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পায় না। তো সেই ট্র্যাডিশনটা, মানে সেটা তেভাগা বলো, খাদ্য আন্দোলন বলো, সেটা নকশালবাড়ি বলো, বামফ্রন্টের ৭৭ সালে ক্ষমতায় আসা বলো, প্রত্যেকটা তো একটা ইতিহাসের একটা স্তম্ভ। হয়তো সেটা ক্ষয়ে গেছে, কিন্তু সেটা কোথাও না কোথাও রয়ে গেছে। ফলত আমাদের এখান থেকে আমার মনে হয় লড়াইটা চালানো যাবে অন্তত, এবং যদি কোনো বড় পরিবর্তন হয়েও যায়, তাহলেও আমার মনে হয় বিরুদ্ধ কণ্ঠস্বর থাকবে, এবং তখন আমার মনে হয় অনেক ইকুয়েশন বদলে যাবে। কেন বদলে যাবে? এখন আমরা যারা হয়তো বিভিন্ন শিবিরে বা বিভিন্ন মতামতে বা বিভিন্ন জায়গায় অবস্থান করছি এবং মনে করছি যে ও আমার লোক নয়, আমি ওর লোক নই, তখন আর এই জায়গাটা থাকবে না, তখন আমাদের হাত মেলাতে হবে। আমার এই বইটা লেখার প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে এই, যে সমস্ত প্ল্যাটফর্মে যারা আছেন, যারা বুঝতে পারছেন যে সত্যি সত্যি ডিস্টোপিক একটা জায়গা আমাদের এখানে আসছে, সেই ডিস্টোপিয়ার বিরুদ্ধে আমাদের যে দাঁড়ানো, সেই দাঁড়ানোর জায়গায় এক করা সবাইকে, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য। আর একটা কথা বলে আমি শেষ করব। তুমি প্রথমেই বললে যে তুমি কিউরিও শপে দেখেছো যে মাটির তলা থেকে সমস্ত মূর্তি পাওয়া যাচ্ছে। কাশী করিডোর যখন তৈরি হয়েছে, কাশী করিডোর তৈরির সময় যত বাড়ি ভাঙা হয়েছে এবং যত মন্দির ভাঙা হয়েছে, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে শিবের মন্দির এবং শিবলিঙ্গ। যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে বেনারসের যে থানাগুলো, সেই থানাগুলোতে কয়েকশো শিবলিঙ্গ অবহেলায় পড়ে রয়েছে, উপড়ে নেওয়া শিবলিঙ্গ। যারা বলছেন হিন্দুত্বের কথা এবং হিন্দু ধর্মের কথা, তারা যখন আক্রমণ চালাচ্ছেন তখন কিন্তু তারা হিন্দু মুসলিম দেখছেন না, এবং যত বাড়ি ভাঙা হয়েছে তার মধ্যে হিন্দুদের বাড়ি বেশি, মুসলিম কম। এটা হচ্ছে প্রধান কথা। সুতরাং এরা আসলে কারুর নয়, এরা আসলে এমন একটা ক্ষমতার, যে ক্ষমতা মূলত কর্পোরেট পুঁজির স্বার্থ দেখে, এবং কর্পোরেট পুঁজির স্বার্থে এরা পুরো ইতিহাসটাকে নিজেদের সাপেক্ষে নিয়ে এসে এরা হিন্দুত্বের নামে যা প্রচার করে, তার সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, সুতরাং আমরা যদি মনে করি হিন্দু ধর্মের সাপেক্ষে আমরা লড়াই করবো, সেটাও আমরা করতে পারি। আমরা বলতে পারি যে হিন্দু ধর্ম একটা এমন বহুত্ববাদী ধর্ম, যে সেই বহুত্ববাদী ধর্মের মধ্যে কোথাও এই ধরনের রেজিমেন্টেশন নেই। কারণ হিন্দু শব্দটাই তো এসছে অনেক পরে, মানে হিন্দুত্ব কনসেপ্টটাই তো এসছে অনেক পরে, আর হিন্দু শব্দটা একটা পারসিক শব্দ।
কোনো প্রাচীন সংস্কৃত কোষগ্রন্থে হিন্দু বলে কোনো শব্দ নেই, ওটা পারসিক শব্দ, পারসিক একটা ইয়েতে পাওয়া গেছিল খ্রিস্টপূর্ব 436 খ্রিস্টাব্দে। হ্যাঁ, তো সুতরাং সেই যে তথ্যগুলোকে আনা, এইগুলো আমাদের ক্রমাগত বলে যেতে হবে, সেই বলে যাওয়ার একটা চেষ্টা এইটা। এবং আমি এই কাজটা এখানে বন্ধ করে দিইনি, তুমি হয়তো খেয়াল করেছো, তারপরেও আমি লিখে যাচ্ছি। এখন বেশি করে লিখছি হচ্ছে রামলালা এবং অযোধ্যা নিয়ে লিখছি। হ্যাঁ, যেমন রামলালাটা কি, রামলালা কে ছিল, আমি সম্প্রতি একটা লেখা লিখেছি, ওই দিন দশেকের মধ্যে বেরিয়েছে একটি কাগজে, সেখানে আমি দেখিয়েছি যে রামলালার কোনো অস্তিত্বই অ্যাকচুয়ালি ছিল না, এটা 40 বছরের আবিষ্কার, 40-45 বছরের আবিষ্কার। ঠিক কৃষ্ণের বাল্যলীলা যেরকম, তার সাপেক্ষে রামের একটা বাল্যলীলার মতন একটা কনসেপ্ট তৈরি করে সেটাকে সামনে নিয়ে আসা হয়েছে, এবং রামের একটা ওই 5 ফুট উচ্চতার একটা মূর্তি তৈরি করা হয়েছে, এবং করে একটা নতুন লোকপুরাণ মানে নতুন মিথ তৈরি করা হচ্ছে, যার সাপেক্ষে মানুষকে একযোগ করা হচ্ছে এই জিনিসটা। তো সুতরাং এরা ইতিহাস ভূগোল সব পাল্টে দেওয়ার মতন জায়গায় চলে গিয়েছে আর কি। হ্যাঁ, সিলেবাস বদলে দেওয়ার মতো জায়গায় চলে গিয়েছে। তার বিরুদ্ধে কথা বলা আমাদের চলবে, করতে হবে আমাদের। আমি চলে আসি প্রদীপ্তদার কাছে। প্রথমে আপনার মতামত শুনে নিই, তারপরে আমি শুরুতেই বিতানদার যে বক্তব্য, সেই বক্তব্যের পরিসরের একটা জায়গা ধরার চেষ্টা করছি। দেখুন, বিতানদা যেটা বলার চেষ্টা করলেন সেটা একটা আধিপত্যবাদের গল্প আর কি, অর্থাৎ আধিপত্যবাদ আর অবদমনের মধ্যে পার্থক্য আছে, আপনারা সবাই জানেন। আধিপত্যবাদ এমন একটা জিনিস যেখানে আপনার সম্মতিটাকে আদায় করা হয়, এবং সেই সম্মতির প্রেক্ষিতে এমন একটা পরিসর তৈরি করা হয় যে পরিসরে আপনার আর বলার জায়গা থাকবে না, আপনার কিছু করার থাকবে না, যা করার তারাই করবেন, উনি জি করবেন আর কি। এবং এখানে অবদমনটাও তার পরবর্তীকালে চলে আসবে। তাহলে আমার কাউন্টার হেজিমনি, যে হেজিমনিটা তৈরি করা হচ্ছে, তার কাউন্টার হেজিমনিটা কিভাবে সম্ভবপর হবে, সেটাই বোধহয় অর্ণবদা এই গেরুয়া দুঃস্বপ্নের মধ্যে তুলে ধরেছে। আমি শুরুতেই ধন্যবাদ দিচ্ছি অর্ণবদাকে, অধ্যাপক অর্ণব সাহা। ঠিক একইভাবে সুজাত স্যার যেরকম বললেন যে আমারও পরিচয় সেই গণমাধ্যমের স্বার্থেই, আমি ধন্যবাদ দিচ্ছি বিতানদাকে এবং আপনাদের সকলকে হাওয়া মহলের তরফ থেকে যারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন। আমার অধ্যাপনার জীবন 16 বছরের কিছু বেশি। এই অধ্যাপনার জীবনে আমি যে পরিবর্তনগুলো দেখেছি, খুব কম হলেও একটা জিনিস আমি বুঝেছি, ছোটবেলা থেকে যে জিনিসটা শিখে আসা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাকে এই মঞ্চে এরকম মানুষদের সঙ্গে, এরকম মানুষের সামনে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য আরেকবার ধন্যবাদ। আমি খুব সচেতনভাবে মানুষ শব্দটা বললাম ব্যক্তির বাইরে গিয়ে। ব্যক্তি আর মানুষের মধ্যে যে পার্থক্যীকরণ শুরু হয়েছে, তার একটা জায়গা এই বইতে তুলে রয়েছে। ধরুন, আমি বইটা 16টা অধ্যায়ে ভাগ করা হয়েছে, এবং বিভিন্ন সময়ে, যেটা 2021 সালের পরবর্তী সময়ে লেখনি, এই সময় তার একটা সংকলন। সেখানে অর্ণবদা দেখিয়েছেন যে কিভাবে সমাজের এবং দেশের প্রতিষ্ঠানের প্রত্যেকটা অংশ একটা নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে, এবং কিভাবে একটা সহি হিন্দু যথার্থ হিন্দু তৈরি করার একটা প্রক্রিয়া তৈরি হচ্ছে। এবার এই যথার্থ হিন্দু শব্দটা পুরো বইটায় আমার খুব মাথায় লেগেছে। আমি একজন ব্রাহ্মণ, এবং আমার বাড়িতে 3 ভাই। আমার 2 ভাইয়ের বিয়ে হয়েছে তপশিলি জাতি উপজাতির পরিবারের মেয়ের সঙ্গে। আমরা খুব সুখে শান্তিতে বাস করি একসঙ্গে। এইবার জিন তত্ত্বে যারা বিশ্বাস করেন তারা বলেন যে যদি রক্তের মানে বিয়ের পরে রক্তের মিলনে যদি কোনো অন্য জনজাতির রক্ত আসে, তাহলে সেই বাচ্চা নাকি অনেক শক্তিশালী হয়। অদ্ভুতভাবে দেখেছি যে আমার 2 ভাইপো আমার ছেলের থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ আমার স্ত্রী ব্রাহ্মণ আর আমার 2 বৌদি অব্রাহ্মণ এবং তপশিলি জাতি উপজাতি। খুব 12 বছরের অভিজ্ঞতা, আমার ছেলের বয়স 12 বছর। তাদের সত্যি সত্যি বলছি যে আমার 2 ভাইপো যথেষ্ট শক্তিশালী, কিন্তু তার ভাইপোর মধ্যে একটি ভাইপোর আবার ডান দিকে হৃদয়, খুব কম সংখ্যক মানুষের হয় ডান দিকে হৃদয়, কিন্তু সে আমার ছেলেকে ওই যেরকম খেলানো বলে সেরকম খেলিয়ে যায়। এবার এই খাওয়ার প্রসঙ্গটা আমি এখানে আনতে চাইছি। ধরুন, আপনারা এখানে এসে সবাই কফি পাচ্ছেন, কফিটা কাপটা আমি কিছুক্ষণ আগে মুখ দিয়েছি কিনা আপনি জানেন না। আপনি জানেন না যে কাপটা ধুচ্ছে তার জাতিটা কি, তার ভাবনাটা কি। খুব সহজে আমরা এই বিশ্বাসটা রেখে দিয়েছি যে বিশ্বাসটা আমরা এইখানে এসেছি মানে আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যাব। আপনি আপনার পাশে কে বসে আছে জানেন না, কার সঙ্গে আপনি খাবার শেয়ার করবেন আপনি জানেন না। অর্ণবদা এখানে 48 পাতায় একটা লিখেছেন কমিউনিটি লাঞ্চ বা সহভোজ। সেই সহভোজে উনি দেখাচ্ছেন যে
হেগড়েওয়ারের সঙ্গে দুজন সহযোগী ছিলেন, তার নাম ছিল কৃষ্ণরাও ওয়ারেকার এবং ভাস্কর রাও। এরা দুজন সহযোগী, কিন্তু সহযোগী হওয়া সত্ত্বেও যখন কোনো অনুষ্ঠান হয়, রাজনৈতিক অনুষ্ঠানের কথা বলছি না, সামাজিক অনুষ্ঠান, সেখানে ওদেরকে আলাদা খেতে বাধ্য করা হয়। পরবর্তী যে চ্যাপ্টারটা উনি লিখেছেন, হিন্দু না হয়ে উঠতে পারা এক দলিতের আখ্যান, সেখানে উনি দেখিয়েছেন ভানওয়ার মেঘওয়াংশীর কথা। সেই ভানওয়ার মেঘওয়াংশী দেহেক্তে কি যেমন নামটা দাদা, দেহেক্তে অঙ্গারে বলে একটা পত্রিকা বার করেন, দেহেক্তে অঙ্গারে, এবং তার সঙ্গে তিনি একটা বই লিখেন মে এক স্বয়ং সেবক থা, যেটা নিবেদিতা মেনন ইংরেজি অনুবাদ করেন, এবং তার সঙ্গে সঙ্গে তার একটা আত্মকথন আছে যেটা বলা হয়েছে আই কুড নট বি আ হিন্দু, এটা 57 পাতায় দাদা দেখিয়েছেন। একই সঙ্গে দাদা দেখিয়েছেন পার্থ বন্দ্যোপাধ্যায় ফ্রম দ্য বেলি অফ দ্য বিস্ট, তিনিও একজন আরএসএস ছিলেন। এই দুটো জায়গা আমি কেন বিশেষ করে চিহ্নিত করলাম, অর্থাৎ পার্থ বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা এবং ভানওয়ারের জায়গাটা। পার্থ বন্দ্যোপাধ্যায় একজন আরএসএস ছিলেন, ফ্রম দ্য বেলি অফ আ বিস্ট তিনি লিখছেন, এবং একই সঙ্গে ভানওয়ার লিখছেন দেহেক্তে আঙ্গারে ওয়াই আই কুড নট বি আ হিন্দু। এখানে উনি দেখাচ্ছেন যে তিনি কোন স্বপ্নে, যে স্বপ্নে রজনীশ যখন লিখছেন আম্বেদকরের একটা আর্ধেক সত্য গল্প, যে আর্ধেক সত্য গল্পের কথা দাদা এখানে বললেন, সেই আম্বেদকরের ভাবনা থেকে কিভাবে সমাজ উন্নতি করা যায়, সেই ভাবনার অনুসারী একটা ভাবনা দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। 92 সালে ট্রেনে উঠছেন, বাবরি মসজিদ ভাগবেন, দেখছেন আরে এখানে তো সব দলিতরা রয়েছে, কোনো উচ্চবর্ণের নেতৃত্ব নেই। তার মাথায় প্রথম একটা যুক্তিবাদী মানুষ, তো যুক্তির একটা আবহ তৈরি হলো, এবং ভাবলেন যে এখানে কেন এই ট্রেনে মানে অন্য কোনো উচ্চবর্ণের মানুষ নেই। তার পরবর্তীকালে তার মনে হলো চলো ঠিক আছে, সব তো ভাঙাভাঙি হয়ে গেল, নেতৃত্ব দিচ্ছেন ওরা, আমরা ভাঙলাম, আমার বাড়িতে তাদের নেমন্তন্ন করে খাওয়াই। নেমন্তন্ন করা হলো, খুব পরিষ্কারভাবে বললো যে জেলা নেতৃত্ব তাদের কাছে আসতে পারবে না কারণ সে দলিত। আচ্ছা আমি তাহলে খাবার বেঁধে দিই, কোনোভাবে সেই খাবারগুলো, বেঁধে দেওয়া খাবারগুলো সে নিয়ে নিল, তারা নিয়ে নিল নেতৃত্ব। কিছুক্ষণ পরে তার এক সহযোগী এসে বলল তুই কি ভাবলি তোর খাবার ওরা খেয়ে নেবে, যা গিয়ে ওখানে দেখে তোর খাবারগুলো পড়ে রয়েছে। সত্যি সত্যি তাই, সেই খাবারগুলো জেলা নেতৃত্ব 1.5-2 কিলোমিটার যাওয়ার পরেও ফেলে দিয়েছিল। যারা বলছে সহি হিন্দু গড়ার কথা, যারা মনুবাদের কথা বলছে, মনুবাদের বিখ্যাত শ্লোক আপনারা জানেন যে মহিলাদের অবস্থান শৈশবে কোথায়, যৌবনে কোথায় বা বার্ধক্যে কোথায়, যাদের সংগঠনে কখনো কোনো নারীকে দেখতে পাবেন না যে মূল ভূমিকায় রয়েছেন। আজ অব্দি যদি কেউ বলতে পারেন যে একটা ওই আরএসএস এর প্রধান কোনো মহিলার নাম, আমার অধ্যাপনা ছেড়ে দেওয়ার কোনো অসুবিধা হবে না, কোনো রকম অসুবিধা হবে না। এখানে যারা রয়েছেন, আমি মানুষ শব্দটা কেন বললাম, কারণ ব্যক্তির ঊর্ধ্বে উঠে যারা সমাজ সম্পর্কে ভাবছেন তাদের অবস্থান এখানে হয়েছে, তারা সকলে ঐক্যবদ্ধ হয়েছেন এই চৈত্র সংক্রান্তির দিনে, নতুন বছর আসার ঠিক আগের দিনে, এবং সংখ্যাটা দেখুন মহিলাদের সংখ্যা বেশি। তাহলে নারীদের যে ভাবনা, নারীদের যে 10 মাসের কষ্ট ধরে রাখার ক্ষমতা, নারীদের যে প্রসব করার যন্ত্রণার ধরে রাখার ক্ষমতা এবং সন্তান প্রতিপালনের ক্ষমতা, সেইটা কিন্তু আমাদের সমাজের নানা ভাষা, নানা মত, নানা পরিচয়টাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, যেটা আর কারুর পক্ষে সম্ভব বলে আমি মনে করি না। কারণ একজন নারী যা পারেন একজন পুরুষের পক্ষে সেটা জীবনে সম্ভবপর নয়। একটা কোনো ইংরেজি কবিতা পড়েছিলাম, একজন নারীকে আটা দিন তিনি রুটি করে দেবেন, কাঁচা সবজি দিন তিনি তরকারি করে দেবেন। অর্থাৎ নারী কনস্ট্রাকটিভলি যথেষ্টভাবে নেগেটিভভাবে আমাদের সামনে তুলে ধরা হলেও এসেনশিয়ালি তাদের ধারে কাছে আমরা কেউ নেই। সেই কারণেই হয়তো আপনারা বাড়িতে গিয়ে আপনার স্বামীকে বা বোন বা ভাইকে বা আপনার ছেলেকে কোনো একটা চা করে দেবেন বা তার যত্ন নেওয়ার চেষ্টা করবেন, বা এখান থেকেই হয়তো SMS করছেন খেয়েছিস তো বাবা, ঘুমিয়েছিস তো বাবা। এই যে কেয়ারফুলনেস, তার সঙ্গে এই রেসপন্সিবিলিটি, এই জায়গাটা যখন থাকে, এই বইতে সেটাও উল্লেখ হয়েছে কিভাবে নারীদের অবদমন করা হচ্ছে এবং মূল ভূমিকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাই অর্ণবদার যে বইয়ের 16টি অধ্যায় আমি সেখানে দেখেছি, বলিউড থেকে শুরু করে সাহিত্য, শিক্ষা থেকে শুরু করে সংবিধান, সেখানে একটা জায়গা তৈরি করা হচ্ছে। আপনারা দাস পেগ জারাথ্রুস্টা পড়েছেন কিনা আমার জানা নেই, হয়তো নিশ্চয়ই অনেকে পড়েছেন। নিৎসের লেখা, সেই 18 শতাব্দীতে নিৎসে লিখে গেছেন দাস পেগ জারাথ্রুস্টা। অর্থাৎ
মহামানব চর্চা, আজকের সেই মহামানব চর্চা চলছে, যে মহামানব চর্চায় কোথাও আমাদের একটা সমস্যা হচ্ছে। ধরুন এই মুহূর্তে আমার ইসকেমিক হার্ট আছে, আমার যদি এখন হার্ট অ্যাটাক হয়ে যায়, আর কোনো মুসলিম বন্ধু যদি বা তপশিলি জাতির বন্ধু যদি এখানে থাকেন, সামনেই হসপিটাল রয়েছে, রুবি হসপিটালে যদি নিয়ে গেলেন, আমাকে রক্ত দেওয়ার চেষ্টা করলেন, এবং সে যদি তপশিলি জাতি, উপজাতি বা মুসলিম হন, আমার মিসেস কি এসে বলবেন ও মরলে মরুক, কিন্তু তোমার রক্ত যেন ওর গায়ে না ঢোকে, এই ব্যাপারটা নাই। আমরা সেই পারিন্দা সিনেমা দেখেছিলাম যে খোঁজ রক্তটার রংটার, কার রক্তটা, মুসলিমের রক্ত না হিন্দুর রক্ত। তাই আমাদের এই ভারতকে, আমাদের এই মাতৃভূমিকে বাঁচানোর জন্য এই দুঃস্বপ্নের থেকে উত্তরণের যে প্রয়াস এই দুঃস্বপ্ন লেখার মধ্যে হয়েছে, তার জন্য কুর্নিশ জানাই। এবং আপনারা যে ছাপাতে পেরেছেন, যে প্রশ্নটা আপনি করলেন বিতান, আপনার এই বইটা তার উত্তর, যে আপনি কাউন্টার রেভলিউশন বলবো না, কাউন্টার হেজিমনি তৈরি করার যে স্পেসটা দিতে পেরেছেন, তার জন্য আপনাদের কুর্নিশ। ধন্যবাদ, ভালো থাকবেন। সময় কমে এসছে, কোনো প্রশ্ন আমরা দুটো প্রশ্ন নিতে পারি, কোনো প্রশ্ন? আচ্ছা, আমি ধরে নিচ্ছি কোনো প্রশ্ন নেই, আমরা সবাই একমত পুরো বক্তব্যের সাথে, প্যানেলের সাথে। এর জন্য বিশেষ ধন্যবাদ আমার তরফ থেকে। অর্ণবদা, আপনি, আমাদের একটা খুব সমস্যার জায়গা হচ্ছে এইটা, যে আমরা এখানে সবাই যে একমত এই বিষয়ে কোনো সংশয় আমার নেই, কিন্তু আমরা কেন যেখানে একমত নই সেই রকম জায়গাতেও আমরা এই স্পেস তৈরি করতে পারছি না। এটা আমাদের একটা ভয়ের জায়গা, কারণ আমরা জানি এখানে যারা আছি আমরা সকলেই এক কথাই বলবো, ঠিক, কিন্তু যারা এক কথা বলবে না তাদের সামনেও আমাদের সাহস করে যেতে হবে এবং তাদের সামনে গিয়ে প্রশ্ন নিতে হবে। তার যে পাল্টা যে আক্রমণগুলো আসতে পারে সেটা নিয়েও আমাদের সচেতন থাকতে হবে, তার জন্য আমাদের মোকাবিলা করার মতন একটা ফোর্স থাকা দরকার। কিন্তু আমাদের সেই জায়গায় যেতে পারলেই আমার মনে হয় এই কাজটা সত্যিকারে সফল হবে। তা না হলে আমরা নিজেদের মধ্যে বলছি একরকম, হ্যাঁ, সেটা ওই অনেকটা ছোট নকশাল দলের মতো আর কি। দেখবেন যখনই করে যে কোনো সংগঠন কোনো পথসভা করে, সব জায়গায় দেখবেন এক মুখ, মানে উত্তর কলকাতায় সভা করছে এক মুখ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে সভা করছে এক মুখ, মধ্য কলকাতায় সভা করছে ওই একই মুখ। এটা খুব ভয়ঙ্কর জায়গা, মানে ওটা আর বাড়ছে না। এইটাকে স্পেসটা বাড়ানো দরকার, এবং যত বেশি করে আমরা এটা আনতে পারবো তত বেশি করে কিন্তু এই জিনিসটা হবে। আর এই যে ভানোয়ার মেঘাংশীর কথা বলা হচ্ছে, ভানোয়ার মেঘাংশী হয়তো বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু বহু ভানোয়ার মেঘাংশী বেরিয়ে আসতে পারছে না। তো তাদেরকেও আমাদের টেনে আনার দরকার, যে যারা ওখানে রয়েছে তাদেরকেও টেনে আনার দরকার। আমাদের এই প্রয়াসটা সমস্ত স্তরে চালিয়ে যাওয়া দরকার, তাহলেই আমার মনে হয় এই পুরো লড়াইটা সফল হবে। ঠিক বলেছেন অর্ণবদা, মানে আমিও আপনার সাথে একমত। কিন্তু আপনি যে বইটির কথা মাঝখানে বলছিলেন, কলকাতা কসাইখানা, আপনি তার প্রচ্ছদটা লক্ষ্য করে দেখবেন, একটা ভয়ঙ্কর তরোয়ারের একটা ছবি আছে, মানে বেঁকানো একটা তরোয়াল, যাতে সম্ভবত বিজ্ঞান বলে যে ওটা দিয়ে মারলে খুব কম কষ্টে গলা নেমে যায়। আমরা সেটা ভয় পাই আর কি। অনেক ধন্যবাদ। আমি পরের সেশনের জন্য কীর্তিদাকে মঞ্চ ছেড়ে দিচ্ছি।